নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নাল চ্যানেলের এই ভিডিওটিতে একটি খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করব। আজকে আমরা পিবি শ্যালির ওড টু দ্য ওয়েস্ট উইন্ড যে পোয়েমটা আছে সেই কবিতাটি আমরা আজকে বাংলাতে ইন্টারপ্রিট করার, বোঝার, অ্যানালাইজ করার একটু চেষ্টা করব। আমি আগে বলে দিই, দিস স্পেসিফিক ভিডিও ইজ টার্গেটেড টুয়ার্ডস ত্রিপুরা সিভিল সার্ভিসেস মেইনস এক্সপিরিয়েন্স। যারা তোমরা ইংলিশ অনার্স দিচ্ছ ওদের জন্যও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর দোজ অফ ইউ যারা পিপল হু লাভ পোয়েট্রি অ্যান্ড হু ওয়ান্টস টু আন্ডারস্ট্যান্ড পোয়েট্রি ইন এ ডিফারেন্ট লাইট। আমি এই পোয়েমটাকে, যেটাকে অনেকে নাইটমেয়ার বলে, ডিউরিং দ্য প্রিপারেশন অফ ত্রিপুরা সিভিল সার্ভিসেস, আমি খুব সোজা এবং সরল ভাষাতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব হোয়াট ইট সিম্বলাইজেস অ্যান্ড কি লজিকে পিবি শেলি পোয়েমটা লেখার চেষ্টা করেছেন সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। ভিডিওটিতে যাবার আগে আমি আরেকবার বলে রাখি দ্যাট ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন আমি ভিডিওটি শুরু করছি। দেখো, দ্য বিগেস্ট চ্যালেঞ্জ অফ দ্য ওড টু দ্য ওয়েস্ট উইন্ড আমার মতে ইটস নট দ্য ল্যাঙ্গুয়েজ তো অবভিয়াসলি এটার একটু টাফ আছেই, কিন্তু অনেকে যেটা বোঝে না যে প্রত্যেক লেখক, বিট রবীন্দ্রনাথ ট্যাগোর, কাজী নজরুল ইসলাম, পিবি শেলি, ও হেনরি, হুএভার ইট ইজ, ওদের প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল স্টাইল আছে, অ্যান্ড প্রত্যেকের জীবনের যে মোস্ট ইম্পর্ট্যান্ট লেখাগুলি আছে সেগুলির কিছু প্রাসঙ্গিকতা আছে, কিছু একটা কনটেক্সট আছে যেটা আমাদের আগে বুঝতে হবে, তারপরেই আমি লেখাটিকে আন্ডারস্ট্যান্ড করতে পারবো ভালোভাবে। আমরা বেসিক্যালি কী করি, আমরা কোনো পোয়েম বা কবিতা যদি আমি শুরুতে পাই তো আমরা ওটাকে রিসাইট করে বোঝার চেষ্টা করি, বাংলা অর্থ মিন করার চেষ্টা করি। দ্যাট ইজ নট প্রবাবলি দ্য রাইট ওয়ে অফ ইন্টারপ্রিটিং এনি পোয়েম অর এনি পোয়েট্রি। প্রত্যেকটা পোয়েট্রি একটা টাইম আছে, সেই টাইমের জন্যই সেটা রিলেভেন্ট থাকে, যেটাকে ফিউচারে অনেকে স্টাডি করে অ্যান্ড দে ট্রাই টু ফিগার আউট কে সেখান থেকে কি বোঝার আছে, কি জানার আছে। কিন্তু আমার সেই টাইমলাইনটা বুঝতে হবে যে টাইমলাইনে পিবি শেলি এই পোয়েমটা লিখেছে। তো সবচেয়ে আগে আমি যদি ফার্স্ট স্লাইডে যাই, বিফোর দ্য পোয়েম আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম। কনটেক্সট হলো প্রসঙ্গ বা প্রাসঙ্গিকতা। তো এই পোয়েমটা উনি লিখেছেন পিবি শেলি ইন দ্য ইয়ার 1819, ফ্লোরেন্স, ইটালিতে উনি লিখেছেন। ঠিক আছে, ইট ওয়াজ অরিজিনালি পাবলিশড ইন 1820 বাই চার্লস ওলিয়ার ইন লন্ডন অ্যাজ এ পার্ট অফ কালেকশন প্রমেথিউস আন্ডারবাউন্ড, এ লিরিক্যাল ড্রামা ইন 4 acts উইথ আদার পোয়েম। তো এটা হলো যে কোন টাইমলাইনে উনি এটা লিখেছেন এবং কোথায় উনি লিখেছেন। নেক্সট আমি যদি আসি যে ওয়াই ডিড পিবি শেলি রাইট দ্য ওড, তো এখানে অনেকে অনেক কথা বলেছে, অনেক থিওরিজ আছে। পারহ্যাপস মোর দ্যান এনিথিং এলস শেলি ওয়ান্টেড হিজ মেসেজ অফ রিফর্ম অ্যান্ড রিভলিউশন স্প্রেড অ্যান্ড দ্য উইন্ড বিকেম এ ট্রোপ ফর স্প্রেডিং দ্য ওয়ার্ড অফ চেঞ্জ থ্রু পয়েট প্রফেট ফিগার। উনি চাইছিলেন যে কোনো মতে পৃথিবীতে রিফর্ম, রেভলিউশনের যে মেসেজটা উনি কত ইজিভাবে, সিম্বলিকভাবে সেই সময়ে 1819 সালে উনি সেই সময় সেটাকে মানুষের কাছে পৌঁছাতে পারেন। আর এই জন্যেই এই যে বাতাসটা, যেটাকে আমরা পশ্চিম বাতাস, যেটাকে ওয়েস্ট উইন্ড বলি, সেই বাতাসটা একটা কাইন্ড অফ সিম্বল উনি সেটাকে নিয়েছেন টু অ্যাকচুয়ালি এক্সপ্রেস দিস পোয়েম। Some also believe the poem was written in response of the loss of his son William, ঠিক আছে, born to Mary Shelley in 1819. The ensuing pain influenced Shelley. The poem allegorizes the role of the poet as the voice of change and revolution. At the time of composing this poem, this is very important, Shelley without doubt had the Peterloo massacre of August 1819 in mind. His other poems written at the same time, The Masque of Anarchy, Prometheus Unbound, and England in 1819, take up these themes of political change, revolution, and the role of the poet. তো আমি যদি সেই স্পেসিফিক টাইমলাইনের কথা বলি, যখন পিটারলু ম্যাসাকার হয়, অবভিয়াসলি ওর পরেই এই পোয়েমটা উনি লিখেছেন। বেসিকলি দেয়ার ওয়াজ এ রিভলিউশন গোয়িং অন অ্যান্ড দেয়ার ওয়্যার লট অফ চেঞ্জেস দ্যাট ওয়াজ হ্যাপেনিং ইন দ্য সোসাইটি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। তো তখনকার সময়ে পিবি শেলি ভেবেছিলেন এই পয়েন্টটির থ্রুতে উনি একটা সিম্বলিক, ওনার রিডারকে, প্রত্যেকটা পোয়েট্রি তো নিজেদের রিডার খুঁজে নেয়, তো ওনার রিডারকে উনি বা যারা ওনাকে পড়বেন উনি একটা সিম্বল অফ চেঞ্জ, একটা সিম্বল অফ যেটাকে বলে আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্ল্ড, শুরু থেকে শেষ অবধি উনি এই পোয়েট্রিটার থ্রু দেবেন। এখন এখানে সবচেয়ে বড় কোয়েশ্চেন হলো এই ওড জিনিসটা কি? ওয়েস্ট উইন্ড তো আমি বুঝেছি, একটা পশ্চিমী হাওয়া।
এই ওড জিনিসটা কি, সেই জিনিসটা আমার আগে বুঝতে হবে, সো দ্যাট উই উইল প্রসিড টু দ্য পোয়েম। তো আমি সবচেয়ে আগে তোমাদেরকে একটা সিম্পল কন্টেম্পোরারি এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝবে। একটা পোয়েম আছে দ্য লাস্ট লিফ, সেই পোয়েমের উপর নানা জেনারেশনের ফিল্ম মেকার্সরা, ইংমার বার্গম্যান, হি ওয়াজ এ ভেরি ওল্ড, মানে সত্যজিৎ রায়ের কন্টেম্পোরারি, উনিও একটা সিনেমা বানিয়েছিলেন দ্য লাস্ট লিফ। এই লাস্ট লিফ থিমটার উপর আরেকটা সিনেমা হয়েছিল যেটা লুটেরা, রণবীর সিংয়ের এই সিনেমাটা। এই লাস্ট লিফটাকে অ্যাকচুয়ালি ট্রিবিউট দেওয়া হয়েছিল অ্যাজ এ সিম্বল অফ লাইফ অ্যান্ড ডেথ অ্যান্ড হাউ ইট চ্যানেলাইজেস রোম্যান্স। তো এটা ছিল দ্য লাস্ট লিফ যে পোয়েমটা, সেই পোয়েমটার উপর আধার করে একটা সিনেমা। ইট ওয়াজ লাইক এ ট্রিবিউট দ্যাট ওয়াজ গিভেন টু দ্য আইডিয়া অফ দ্য লাস্ট লিফ of a tree falling down from the tree. Similarly, in ancient Greek, an ode was considered as a form of formal public ইনভোকেশন, মানে আমন্ত্রণ দেওয়া। তুমি একটা জিনিস সিম্পলি যদি আমি তোমাকে বলি, অ্যান ওড ইজ প্রবাবলি এ ফর্ম অফ এ ট্রিবিউট, বা ওড ইজ এ ফর্ম অফ এ সিম্বলিক ট্রিবিউট, যেটা আমি দিচ্ছি আর যেটার থ্রুতে আমি অনেক কিছু বলার চেষ্টা করছি, নট অ্যাবাউট দ্য সাবজেক্ট বাট অ্যাবাউট লাইফ অ্যান্ড দ্য লেসন্স অফ লাইফ। তো এটা বেসিক্যালি হলো একটা ডেফিনেশন অফ ওড। সো বেসিক্যালি ইন কেস অফ এন ওড, এটা একটা ফর্ম অফ পোয়েট্রি রাইটিং of the olden Victorian era. এখানে কি ছিল, the subject is taken as a symbol of to portray deep rooted meanings. এখানে west windটা is a subject. Through the activities of the west wind, the poet has tried to symbolize deep rooted meanings of formation of life with the elements of earth, air, asking for its power and accompany him along with its destiny. মানে সোজা কথা হলো, এই আমরা অবভিয়াসলি পোয়েট্রিটা পড়ার পর রিসাইট করবো, আমি রিসাইট করার পর ইউ উইল বি এবল টু ফিগার আউট কে পশ্চিমী বাতাসটার যে অ্যাট্রিবিউটস, পশ্চিমী বাতাসটার যে কাজকর্ম, সেই কাজকর্মের উপর যে পোয়েট আমাদের পিবি শেলি, হি ওয়ান্টেড টু সিম্বলাইজ ডিপ রুটেড মিনিংস অফ ফরমেশন অফ লাইফ। ঠিক আছে, উনি কীভাবে লাইফ শেষ হয় সেখান থেকে শুরু করেছেন, কীভাবে লাইফ শুরু হয় সেখান থেকে শুরু করেছেন, এবং ওয়েস্ট উইন্ডের যে ইম্প্যাক্ট অ্যাক্রস এয়ার, তারপর ইউনো ইন দ্য ক্লাউডস অ্যান্ড ইন দ্য আর্থ, অ্যাজ ওয়েল এজ লাস্টের স্ট্যান্ডাতে উনি একটা পজিটিভ নোটে এটাকে শেষ করার চেষ্টা করেছেন। এই সবগুলি আমি যাবো। এ লিটল বিট অফ নলেজ অফ সায়েন্স অ্যান্ড কমন সেন্স ইজ রিকোয়ার্ড বিফোর ডুইং দিস। প্রথম কথা হলো, আমার আগে বুঝতে হবে যে একটি বাতাস কী করে। হোয়াট ইজ ওয়ান অফ দ্য main works, or what are the main functions of a wind? তুমি যদি ভাবো একটা বাতাস যখন ওটা বয়ে যায়, ও ক্লাউড ফর্মেশন, ক্লাউডের সাথে বৃষ্টি হওয়ার, ও মানে ইটস এ ফর্মেশন অফ লাইফ, ইটস এ ফর্মেশন অফ ওয়াটার সাইকেল, সেটার মধ্যে বাতাস হেল্প করে। তারপর তুমি যদি ভাবো যে যখন পাতাগুলি ঝড়ে মাটিতে পড়ে যায়, সেই পাতাগুলিকে ওরা উড়িয়ে দেয়, ঠিক আছে, উড়িয়ে দিয়ে সেই পাতাগুলি যাতে মানে ঝড়ে মাটিতে পড়ে, দে গেট ইনটু দেয়ার ওন গ্রেভইয়ার্ড, মানে ইট সিজ দ্য এন্ড অফ দ্য লিভস, এটাও করে। তারপর জার্মিনেশন অফ সিডসও করে, ঠিক আছে না। তো পাতার অনেক বৈশিষ্ট্য আছে, এইসব জিনিস আমার মাথায় রাখতে হবে when we will go to the details of the poetry. প্রথম কথা হলো, আমার বুঝতে হবে যে প্রত্যেকটা স্ট্যান্ডাতে কী আছে এবং ওর মধ্যে কী কী থিমস এক্সপ্লোর করা আছে। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কনসিস্টস অফ 5 সেকশন, যেটাকে ক্যান্টোস বলা হয়, রিটেন ইন টার্জা রিমা। এখন টার্জা রিমা নিয়ে যদি আমি তোমাদেরকে কথা বলতে যাই, ইট উইল টেক অ্যানাদার লেকচার, বাট মনে রাখো ইটস মানে ল্যাটিন গ্রিকে এটা একটা ফর্ম অফ 4 টার্জেটস হয়, মানে একটা সিকোয়েন্সিয়াল রিদমে একটা পোয়েট্রি লেখা হয়, সেটাকে টার্জা রিমা বলা হয়। ঠিক আছে, এটার 5টা সেকশন আছে, বা আমি 5টা স্ট্যান্জা দেখি, সেই স্ট্যান্জাগুলির মধ্যে প্রত্যেকটা স্ট্যান্জার একটি থিম আছে, সেই থিমগুলি আজকে আমরা বোঝার চেষ্টা করব। মে লুক ট্রিকি বাট মেক নোটস ফ্রম দ্য বিগিনিং। আমি যে জিনিসটা বলবো সেটাকে সুন্দরভাবে তোমরা বুঝে নাও, তাহলে তোমরা 90% এখান থেকে অ্যান্সার দিতে পারবে। ইট ডাজেন্ট রিকোয়ার মাচ অফ রকেট সায়েন্স টু আন্ডারস্ট্যান্ড ইট, যদি 2-3 বার তুমি জিনিসটা পড়ো। তো এখন আমি স্ট্যান্জা 1 থেকে শুরু করছি। তো স্ট্যান্জা 1, যেটাকে আমি ব্র্যাকেটে অ্যাকশনস অন ল্যান্ড বলছি, ঠিক আছে। ইন্ট্রোডাকশন উনি কীভাবে দিচ্ছেন, ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, দো ব্রেথ অফ অটামস বিং, দো ফ্রম দোজ আনসিন প্রেজেন্স অফ লিভস ডেড আর ড্রিভেন লাইক হোস ফ্রম এন এনচেন্টার ফ্লিং। বেসিক্যালি উনি ওয়েস্ট উইন্ডটাকে ওয়াইল্ড বলছেন। কেন ওয়াইল্ড বলছেন এটা আমি এন্ডে বলছি। উনি বলছেন যে যার আনসিন প্রেজেন্সে পাতাগুলি মরে,
ঠিক আছে, পাতাগুলি মরে মরে মাটিতে পড়ে, ঠিক আছে, সেই জিনিসটা উনি এই প্যারাতে উনি দেখার চেষ্টা করেছেন। ইয়েলো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড পেইল অ্যান্ড হ্যাকটিক রেড পেস্টিলেন্স ট্রিকেল মাল্টিটিউডস ও দো হু চ্যারিওটেস্ট অ্যাকচুয়ালি এখনো ওয়ার্ড হয় না, দিস ওয়াজ ওল্ড কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ, টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড। ঠিক আছে, এখানে যদি তুমি দেখো আমি ফার্স্ট স্ট্যান্জাতে ইন্ট্রো দিয়েছি যে উনি ওয়েস্ট উইন্ডকে উনি ওয়াইল্ড বলছেন, অ্যান্ড উনি এটা বলছেন যার আনসিন প্রেজেন্সে পাতাগুলি পড়ে। ঠিক আছে, মানে দ্য পাওয়ার অফ দ্য ওয়েস্ট উইন্ড বা এনি ফর্ম অফ উইন্ড উনি ওটাকে বোঝার চেষ্টা করছেন। আর ড্রিভেন লাইক গোস ফ্রম অ্যান এনচেন্টার ফ্লিং, তুমি যদি এখন জিনিসটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, বাতাসে পাতাগুলি ঝরে পড়ে, পাতাগুলি উড়ে যায়, পাতাগুলি মাটিতে পড়ে। ঠিক আছে, ফাইনালি দে গো ইন টু দেয়ার ওন গ্রেভইয়ার্ড। দিস ইজ হোয়াট হি বেসিকলি ওয়ান্টেড টু সে। ঠিক আছে, দ্য উইংড সিডস ওয়েন দে আর কোল্ড অ্যান্ড লো ইচ লাইক এ কর্পস উইথ ইটস গ্রেভ আনটিল থিন এজিউর সিস্টার অফ স্প্রিং শ্যাল ব্লো। এখন তুমি যদি এখানে বোঝার চেষ্টা করো যে এই যে পাতাগুলি সেগুলি মাটিতে পড়ে একদম ঠান্ডা, একদম যেটা হয় না মানে ফাইনাল জিনিসটা হবার আগে, মরার আগে কোনো প্রাণের, এটা কোল্ড অ্যান্ড লো হিসাবে মাটিতে পড়ে থাকে। ইটস লাইক এ কর্পস উইদিন এ গ্রেভ, মানে এটা আর বোঝার মধ্যে কিছু নেই, যে এরকম মনে হয় যেরকম পাতাগুলি পড়ে রয়েছে, আজকে আছে কালকে মাটিতে মিশে যাবে। ইটস লাইক এ কর্পস উইদিন দ্য গ্রেভ, যেভাবে আমাদের শরীর মাটিতে পড়ে আফটার ডেথ, বেসিক্যালি সিম্বলাইজিং ডেথ ইন হিয়ার। থিন অ্যাজিউর সিস্টার অফ আনটিল থিন অ্যাজিউর সিস্টার অফ স্প্রিং শ্যাল ব্লো, স্প্রিং হলে কি হয়, আবার নতুন করে পাতা গজায়। ঠিক আছে না, তো আনটিল থিন অ্যাজিউর সিস্টার অফ দ্য স্প্রিং ব্লো করে ততক্ষণ অবধি সেই সাইকেলটা চলতে থাকে। ঠিক আছে, সেই জিনিসটা উনি সিম্বলাইজ করার চেষ্টা করেছেন। হার ক্ল্যারিয়ন ওভার দ্য ড্রিমিং আর্থ অ্যান্ড ফিল driving sweet birds from like flock to feed in air with living hues and orders plain and hill। মানে এখন দেখো স্প্রিং আসে, অটামের অ্যাজিউর সিস্টার স্প্রিং আসে, স্প্রিং ব্লো করার পর মানে ওর বাতাসের থ্রুতে, ওয়েস্ট উইন্ডের থ্রুতে সেই মানে সুইট বার্ডসগুলি ড্রাইভ করে, মাটিতে পড়ে, জার্মিনেশন হয়, সিড ফরমেশন হয়, সায়েন্স যেটা বেসিক্যালি, তারপর নতুন লাইফের বার্থ হয়, সেই জিনিসটা উনি কথা বলছেন। ওয়াইল্ড স্পিরিট উইচ আর্থ মুভিং এভরিওয়্যার ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার হিয়ার ও হিয়ার। এখন কথাটা হলো এখানে উনি কত বড় একটা কথা বলেছেন। উনি যে 5টা লাইনের মধ্যে উনি এটা বলে দিয়েছেন যে কীভাবে দ্য সাইকেল অফ লাইফ বেসিক্যালি গোজ অন। উনি বলেছেন কীভাবে মানে ট্রিজ দ্য ফান্ডামেন্টাল অফ আওয়ার লাইফ, সেটার মধ্যে যে পাতাগুলি সেগুলি মাটিতে কীভাবে পড়ে যায়, ঝরে যায় এবং ওরা নিজেরা মরে যায়। ঠিক আছে না, মরে ওরা কর্পস গ্রেভের মধ্যে, মাটিটা হলো একটা ঝরা পাতার জন্য গ্রেভ, সেই জিনিসটা উনি ডেথ সিম্বলাইজ করেছেন। আবার যখন স্প্রিং আসে তখন নতুন পাতা গজায়, তো সেই জন্যেই ওয়াইল্ড স্পিরিটস উইচ আর্ট মুভিং এভরিওয়্যার ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার হিয়ার। এই ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভারটা এসেছিল গতবার পরীক্ষাতে। এখন সোজা কথা, তুমি যদি কমন সেন্স লাগাও, উনি এটাই বলছেন যে ওয়েস্ট উইন্ডের মধ্যে সেই ডেস্ট্রয়ার জিনিসটাও আছে, যে ঝরা পাতাকে মাটিতে গ্রেভইয়ার্ড বানিয়ে শুইয়ে দেয়, এবং প্রিজার্ভার জিনিসটাও আছে যে জার্মিনেশনে হেল্প করে, ছড়িয়ে দেয় নতুন লাইফ সবখানে। সো দিস ওয়াজ দ্য বেসিক আইডিয়া অফ স্ট্যান্জা 1, যেটা রিলেটিভলি ইজি, আই উইল সে দ্য অ্যাকশনস অন ল্যান্ড। তো এখন থিমস কী কী এক্সপ্লোর করা হয়েছে ইন স্ট্যান্জা 1 আমি একবার পড়ে নিচ্ছি, পড়লেই তোমরা বুঝে যাবে। The poet directly addresses the west wind and shows his readers the power of the wind. In the first stanza of the poem, the poet describes the natural phenomena, journey of life from birth to death, যেটা আমি তোমাদের বললাম। In apparent meanings, the poet talks about the capabilities of the wind. The wind is invisible, yet it can scatter the leaves. He describes colors of the leaves as yellow, black, red and white. The wind moves them like sick people. He uses this example in his ode for the purpose of explanation of the role of west wind. The leaves cannot move spontaneously, তাই না? Therefore, it is the wind which helps them to move from one point to another. Very simple, যদি তুমি অর্থটা বুঝে যাও। Almost every person in the earth has felt the west wind, but no one has ever felt in such a way as the poet shows explanation in his ode. It's the wind that spreads the seeds in autumn and buries them. Subsequently, the seed starts growing in the spring season. সোজা কথা, অ্যাজিউর সিস্টার।
If the west wind is melancholic মানে কষ্ট পাচ্ছে, in the sense melancholic cry হিসাবে আমরা বলি, কষ্টের কান্না আর্তনাদ সেরকম, then at the same it causes the growth of new plants on earth. Apart from this, west wind also spreads the fragrance of flowers while scattering them here and there. সোজা কথা. In this stanza, readers do not only realize Shelley's treatment of nature as an object of prime inspiration but also as a source of natural phenomena. We see wind as an alive object of nature which performs an action for the welfare of society and humanity. He imagines the power of wind and shows to his readers that wind is definitely a source of ingenuity. বোঝা গেল, বড় ডিপ মিনিং, বড় ডিপ রুটেড, কিন্তু যদি বুঝতে পারো তাহলে লিখতেও পারবে। নেক্সট আমরা দেখলাম স্ট্যান্জা 1-এ দেখলাম আমরা ল্যান্ডে কী হচ্ছে, এখন স্কাইতে কী হচ্ছে, আকাশে কী হচ্ছে। দো অন হুজ স্ট্রিম কমা মিড দ্য স্টিপ স্কাইজ কমোশন, কমোশনের অর্থ হলো আপরোর, ঠিক আছে না, আপরোর, ইলেকট্রিসিটি, লাইটিং, আপরোর। লুজ ক্লাউডস লাইক আর্থস ডিকেইং লিভস আর শেড, ঠিক আছে, শুক ফ্রম দ্য ট্যাঙ্গেল বাউজ অফ হেভেন অ্যান্ড ওশেন। এটা তুমি যদি সায়েন্টিফিক্যালি ভাবো যে হেভেনটা উনি তো ইম্যাজিন করেছেন ওশনের থ্রুতে, ওয়াটার সাইকেলটাতেই উনি বোঝাচ্ছেন বেসিকলি যে আকাশে গর্জানো হয়, মানে স্ট্রিম হয়, মিড স্ট্রিপ স্কাইয়ে কমোশন গর্জানো হয়, লুজ ক্লাউডস লাইক আর্থ ডিকেইং লিভস আর শেড। হ্যাঁ, তো মানে বৃষ্টিটা ডিকেইং লিভসের মতো মাটিতে পড়ে। অ্যাঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটিং দেয়ার আর স্প্রেড, সিম্পল অন দ্য ব্লু সারফেস অফ থিন এয়ারি সার্জ লাইক দ্য ব্রাইট হেয়ার আপলিফটেড ফ্রম দ্য হেড of some fierce Maynard. Actually fierce Maynard is a Greek god, আমি ডিটেলসে গেলাম না, এটা একটা কম্প্যারিজন দিচ্ছে। Even from the dim verge of the horizon to the zenith's height, the locks of approaching storm, though dirge কথার আমাকে কমেন্ট সেকশন জানাবে মিনিংটা কি, ভেরি ডিপ রুটেড মিনিং। Of the dying year to which this closing night will be dome of a vast sepulchre. Sepulchre মিনিং কি, অনেকে অনেকভাবে এটা স্পেল করে, বলবে আমাকে। Vaulted with all thy congregated might of vapors from whose solid atmosphere black rain, and fire and hail will burst, oh here. তো এখানে উনি স্কাইকে বলছেন, এবং দিস ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য টাফেস্ট এরিয়াস টু আন্ডারস্ট্যান্ড। এখন উনি কী থিম এক্সপ্লোর করার চেষ্টা করছেন স্ট্যান্জা 2-তে? উনি বলছেন যে উইন্ড নট অনলি স্ক্যাটার্স দ্য লিভস বাট অলসো মুভস দ্য ক্লাউডস ইন দ্য স্কাই। সোজা কথা, উইদাউট উইন্ডস ক্লাউডস আর হেল্পলেস, জাস্ট লাইক লিভস অ্যান্ড ফ্লাওয়ার্স আর পাওয়ারলেস অন আর্থ। It seems that the poet just praises the beauty and the duty of the west wind, which helps the cloud to move to a specific location and cause rain on earth. Soja kotha. In this stanza of the poem, the readers observe that the clouds and the winds are not full of actions but also act as if they are alive human beings. Nowhere we can observe such unique style. Every romantic poet has his specific attributes. Similarly, it is Shelley's poetry's characteristics that he blows soul in different objects of nature. তো এটা বেসিকলি স্ট্যান্জাটা উনি বোঝানোর চেষ্টা করেছে যে যে রোলটা ল্যান্ডে প্লে করে সে রোলটাই বৃষ্টি ধরতে ওরা ওয়েস্ট উইন্ড স্কাইতে স্প্রেড করে, ওটাকে উনি ওনার মতো ইম্যাজিন করে দিয়েছেন। অর্থগুলি যদি তুমি বুঝে যাও তাহলে তুমি ইজিলি যেটাকে ইন্টারপ্রিট করতে পারবে। যে দুটো ওয়ার্ড বলেছি, এই দুটো ওয়ার্ড ইম্পর্টেন্ট, এগুলির অর্থ বের করবে, আমাকে কমেন্টসে জানাবে। Next, if we go to stanza 3, again it's a very hard stanza. Though who did waken from his summer dreams, the blue Mediterranean where he lay, lulled by the call of his crystalline streams, beside a pumice isle in Bay's Bay, and saw in sleep old palaces and towers, quivering within the waves' intenser day. Intenser বলে কোনো ওয়ার্ড হয় না, these are old Latin Greek English. All overgrown with azure moss and flowers, so sweet the sense faints picturing them though, for whose path the Atlantic's level powers cleave themselves into chasms, while far below the sea blooms and the oozy woods which were the sapless foliage of the ocean know the voice and suddenly grow grey with fear and tremble and despoil themselves, oh here.
বেসিক্যালি স্টেজাতে উনি বেসিক্যালি নেচারের কথা উনি বোঝানোর চেষ্টা করছেন। এখানে উনি বোঝানোর চেষ্টা করছেন দ্য পয়েট ইউজেস there is an explanation of certain image of nature in this stanza of Ode to the West Wind. The poet uses blue Mediterranean crystalline streams, Isle of Bays Bay, এটা একটা জায়গা actually, বুঝলে? Palaces and towers as beautiful images in this stanza. He imagines the presence of wind on those areas of earth and shows his readers the look and feel of those places when wind blows there. ঠিক আছে, মানে সিমিলারলি তুমি যদি আজকে যদি দেখো, আই ডোন্ট নো হাউ মাচ ইউ লাভ রেইনস, বাট আই এম এ প্লুভিওফাইল। দ্যাট মিনস আই অ্যাম এ লাভার অফ রেইন। প্লুভিওফাইলকে ইংলিশে বলা হয় লাভার অফ রেইন। সো ইফ ইউ সি এ সার্টেন ইমাজিনারি ইন ফ্রন্ট অফ ইউর হেড, অর ধরো তুমি আজকে মুন্নার গেছো এবং মুন্নারে তো সবসময় সামারে বৃষ্টি হয়, তুমি যদি দেখো হাউ বিউটিফুল ইট টার্নস ইন মুন্নার ডিউরিং দ্য সামার, ইউ উইল ফাইন্ড দ্যাট দেয়ার ইজ এ dance of the rain and the beauty of the place. Similarly উনি সেভাবেই নেচারকে মানে একটা লাইভলি হিউম্যান ক্রিয়েচার হিসাবে উনি দেখানোর চেষ্টা করেছেন ইন দ্য প্রেজেন্স অফ রেইন। দিস ইজ হোয়াট হি ট্রাইড টু explore in this particular paragraph, which is tough to imagine for a lot of you, I understand, but this is how PV actually writes things. তুমি যদি ওনার রাইট আপসগুলি পড়ো, you will be amazed to that level of detailing he can go with the help of objects. He imagines the presence of wind on those areas of earth and shows his readers the look and feel of those places when the wind blows there. He ends every stanza with the sentence, "Oh, here." It means he is trying to talk to the wind as he has imagined it as a lively human creature. All the images in this stanza show the sensation is the prominent feature of Shelley's poetry. His strong imagination adds him to the list of most romantic poets in the history of English literature. এখন তোমরা বলবে যে why Shelley is called a romantic poet? এটাকে আমি অন্য মানে it will take a lot of time, but I'll tell you in মানে British colonial English, romance doesn't means যেগুলি সিনেমা দেখায়। Romance have different stages, and এর মধ্যে tragedy is also a stage of romance. ঠিক আছে, তো this is his imaginary. Now let's go to stanza 4 and find out what happens there. এখন তুমি দেখো, if I were a dead leaf, though mightiest bear, if I were a swift cloud to fly with these, a wave to pant beneath thy power and share. কথাটা হলো, দেখো, first time there is a comparison by using if in the starting of the lines, যে আমি যদি একটা মরাপাতা হতাম, ঠিক আছে, আর আমি যদি একটা সুইফট ক্লাউড হতাম, যেটা উনি মানে স্ট্যান্জা 1 স্ট্যান্জা 2কে মানে রেফার করেছেন, তাহলে কি হতো? ঠিক আছে, নাও দ্য পোয়েট ইজ বেসিকলি ট্রাইং টু ইম্যাজিন হিমসেলফ ইন দ্য লাইট অফ দ্য ওয়েস্ট উইন্ড, কে উনি যদি সেই অবজেক্টগুলি হতেন যেগুলি উনি স্ট্যান্জা 1, 2, 3তে প্রবাবলি ডেসক্রাইব করেছেন, তাহলে জিনিসটা কী হতো? The impulse of thy strength only less free than though, O controllable, if even I were as in my boyhood and could be. মানে he is imagining like if this would have happened, the power of west wind is so mighty that he would be in his back to his boyhood. ঠিক আছে, the comrade of thy wandering over heaven, as then when to outstrip thy sky speed scarce seemed a vision I would never have striven, as thus with thee in prayer in my sore need, oh lift me as a wave, a leaf, a cloud, I fall upon the thorns of life I bleed. এই লাইনটা তুমি বোঝার চেষ্টা করো, I fall upon the thorns of life I bleed. দেখো, লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। ঠিক আছে, আমি যদি একটু তোমাদেরকে রেফারেন্স বলি, যে তোমরা অনেকেই পড়াশোনা করছো, ঠিক আছে, অনেকে টিসিএসের জন্য পড়ছো, সবাই কি আর টিসিএস পাবে? সবাই কি টিপিএস পাবে না। দিস ইজ প্রবাবলি দ্য থর্নস অফ লাইফ দ্যাট হি ইজ রেফারিং টু, কে লাইফে অনেক সমস্যা আছে, লাইফের যে আনপ্রেডিক্টেবিলিটিটা, সেটাকে উনি থর্নস অফ লাইফ হিসাবে উনি কম্পেয়ার করেছেন, এবং ইট ইজ আওয়ার ডেস্টিনি টু ব্লিড অ্যাট এ সার্টেন পয়েন্ট অফ টাইম। আমরা যে কর্মই করি সেই কর্মের আমরা ফল পাই, ঠিক আছে না? সেটাকে উনি কি বিউটিফুল ম্যাটাফোরে উনি সেটাকে বোঝানোর চেষ্টা করেছেন ইন স্ট্যান্জা 4, এ হেভি ওয়েট অফ আওয়ার্স চেইনড অ্যান্ড বোর্ড, ওয়ান টু লাইক দিস টেমলেস অ্যান্ড সুইফট অ্যান্ড প্রাউড। এখন এই স্ট্যান্জার মিনিংটা কি? অ্যাগেইন এ ভেরি ডিপ রুটেড স্ট্যান্জা 4-এর মিনিংটা হলো,
or but what are the themes explored in stanza 4? Romantic poets consider that it is their prime duty to explore nature. They escape from the realistic world and find pleasures in the imaginative world. The poet does the same in this ode. He escapes from the harsh world and feels himself in the arms of the wind. ঠিক আছে, তো এই পশ্চিমী হাওয়ার আর্মসে উনি পিবি শ্যালি নিজেকে মানে ভাবছেন। অ্যান্ড ওয়েন হি সেজ ইফ আই ওয়ার এ ডেড লিফ দো মাইটিয়েস্ট বিয়ার ইফ আই ওয়ার এ সুইফট ক্লাউড টু ফ্লাই উইথ দি। As mentioned earlier, romantic poets love nature from the cores of their heart. Shelley is also in the list of romantic poets. Therefore, he wishes to fly with the west wind and wants to see each and every place, explanation of which he gives in the last stanza of the ode. He requests the wind to take him with it. Reality is harsh because expectations hurt a person too much. Hence, escapism is the only solution of every such problem. This is a kind of interpretation of him. This stanza evidently shows escapism as the most important characteristics of romantic poetry. দেখো সালমান খানের মুভিজে মানে ইট ইজ এ ভেরি আনফেয়ার থিং টু কম্পেয়ার, বাট আই উইল টেল ইউ সামথিং কে সালমান খানের মুভিজের স্ক্রিপ্টে আর একটা রোম্যান্টিক পোয়েটের বা একটা পোয়েট্রির মধ্যে লজিক খুঁজে বের করার মধ্যে কোনো কিছু নেই। কারণ পোয়েমের অর্থই হলো ভিভিড ইমাজিনেশন, ঠিক আছে না? সেই হিসাবে তুমি যদি দেখো জিনিসগুলি সেন্স না লাগতে পারে, কিন্তু দিস ইজ এ ফর্ম অফ লিটারেচার দ্যাট পিপুল হ্যাভ বিন ট্রাইং টু রাইট অ্যাক্রস এজেস, তাই না? বাংলাতেও তুমি যদি রবীন্দ্রনাথ ট্যাগোরের কবিতা পড়ো তাহলে দেয়ার ইজ এ স্পেসিফিক নোট। তুমি যদি কবি নজরুল ইসলামের কবিতা পড়ো তাহলে হি উইল টক অ্যাবাউট হার্ডকোর, বলবে না, হি উইল টক অ্যাবাউট হার্ডকোর প্যাট্রিয়টিজম। তুমি যদি আজকে সুকান্তের যদি তুমি গল্প পড়ো, আবোল তাবোল বা যাই হোক, তুমি দেখবে খুবই লুসিড সিম্পল ল্যাঙ্গুয়েজে সুকান্ত অনেক কিছু কথা বলেছে। তুমি যদি আজকে অনেকগুলি পোয়েট আছে, তুমি যদি আজকে পূর্ণিমার চাঁদ যেন চোখ ঝলসানো রুটি, দিস ইজ অলসো অ্যান ইম্যাজিনেশন, যেটা তুমি হয়তো রিয়েল লাইফে এটাকে ইম্যাজিন করতে পারবে না, বাট দ্য পোয়েট হ্যাজ ইম্যাজিন দ্যাট ওয়ে, ঠিক আছে না? বাট দ্য রাইটার হ্যাজ ইম্যাজিন দ্যাট ওয়ে। তো সেই সব জিনিসের মধ্যে কোনো লজিক খুঁজে পাওয়া যায় না। ব্যাপারটা হলো দ্য স্ট্যান্জা এভিডেন্টলি শোস escapism as the most important characteristics of romantic poetry. Poets desire to fly to a far away land which is free from the pains and miseries of life. Is evident that he loves fantasies. Thus, he prays to the west wind to lift him and take him away from the stubborn miseries of life. So it was stanza 4. Now we will come to the last stanza. Make me thy lyre. এই লায়ার কথাটার আমাকে অর্থ জানাবে আমাকে। ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ, হোয়াট মাই লিভস আর ফলিং লাইক ইটস ওন। হোয়াট ইফ মাই লিভস আর ফলিং লাইক ইটস ওন, বুঝতে পারছো? হোয়াট ইফ মাই লিভস, আমার পাতা যদি সেভাবে পড়তে থাকে, ঠিক আছে? দ্য টিমিউল্ট অফ দাই মাইটি হারমোনিস will take from both deep autumnal tone, sweet though in sadness, be though spirit fierce, my spirit, উনি নিজের স্পিরিটের কথা বলছে। বি দো মি ইম্প্যাচুয়াস, মানে র্যাশ, কাউকে না মানা, ওয়ান। Drive my dead thoughts over the universe like withered leaves to quicken a new birth, and by the incantation of this verse, scatter as from unextinguished hearth ashes and sparks my words among mankind. Be though my lips to awakened earth. Be through my lips to unawakened earth, the trumpet of a prophecy of wind. If winter comes, can spring be far behind? দিস ইজ দ্য কনক্লুডিং পার্ট অফ দ্য ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। এখানে উনি অনেক কথা বলে গেছেন যেগুলি নিয়ে তোমরা যদি আজকে টিসিএসে লিখতে যাও তাহলে আর ইংলিশ শেষ হবে না, কিন্তু সিম্পল কথাগুলি আমি বলছি। ইন দ্য ফাইনাল লাইন্স অফ দিস স্ট্যান্জা, দ্য পোয়েট পোর্ট্রেস থিমস অফ মেলানকোলি অ্যান্ড ডেসপোডেন্স। The poet knows that he can never fly like the wind, but he wishes to do so. However, when he realizes that he cannot go with him, he becomes sad. Nature always attracts romantic poet, hence he insists on going with it, despite the fact that it is impossible for him to go and fly with the wind. He requests that he wants to be part of the west wind until the spring comes and take over the winter.
Undoubtedly, the final stanza of the poem, the poet praises the destructive power of the west wind and wants to be part of it. The poem, though, does not seem political or social from any angle, yet some critics argue that there are certain elements in the poem that makes it social. Shelley talks about social change, the wind that sows the seed, uses it for explanation to social change in his ode to west wind. Thus, the poet shows that the society is moving towards destruction and portrays change as the law of nature. এখানে একটা কথা বলি, এখানে স্ট্যান্জা 5টাকে এক্সপ্লেন করতে হলে তোমার কয়েকটা জিনিস বুঝতে হবে যে পোয়েট এখানে নিজের স্পিরিটের কথা বলছেন এবং উনি এই জিনিসটাই বলছেন যে উনি যদি একটা মরা পাতা হতেন তাহলে ওনার যে মরা কী বলবে ওনার যে মরা থটসগুলি সেই থটসগুলিকে যাতে ওয়েস্ট উইন্ড ইউনিভার্সে স্প্রেড করে দেয়, ঠিক আছে, ঠিক আছে, এবং যাতে সেই ঝরা যে আইডিয়াগুলি বা সে ঝরা যে বক্তব্য মরা বক্তব্যগুলি ওনার সেগুলি একটা মানে মরে ঝরে একদম নতুন করে জন্ম নিতে পারে, ঠিক আছে. দিস ইজ if winter comes can spring be far behind. This is very important for this TCS. I'll tell you this might come কে লাস্টের লাইনটা উনি খুব হোপভাবে লেগেছে যে যদি মানে শীতকাল আসে, শীত অনেকের জন্যে মানে আমাদের জন্যে যারা ট্রপিক্সে থাকি শীত ইজ হেভেনলি, বাট অনেকের জন্যে লাইক ইফ ইউ গো টু ইংল্যান্ড অ্যান্ড ইউ উইল আস্ক দেম শীত ইজ এ সিম্বল অফ স্যাডনেস ফর দেম. সো ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড. স্প্রিং ইজ দ্য টাইম ওয়ার দে আর মোস্ট হ্যাপি. তো উনি ওটাকে সিম্বল করেছেন যে লাস্টে ওয়েস্ট উইন্ডের থ্রুতে যে খারাপ সময় যখন আসবে তারপরে একটা ভালো সময় মানে সাইকেল অফ লাইফটা কন্টিনিউ হবে. তো আশা করি তোমরা জিনিসটা বুঝেছো. যদি না বুঝে থাকো তাহলে আরেকবার ভিডিওটি দেখো. আই উইল সে 1.5 স্পিডে দেখার চেষ্টা করো, তাহলে ইউল আন্ডারস্ট্যান্ড এ লট অফ থিংস আই হ্যাভ সেড প্রবাবলি যেগুলি কন্টেম্পোরারি ওয়েতে বলা সম্ভব না. I hope you like the video and please share and subscribe. Thank you.